ওকে, আমরা ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্টের সপ্তম দিনের আলোচনা শুরু করছি। হুম, সপ্তম দিনের আলোচনা শুরু করছি, যাতে আলোচনার বিষয়বস্তু থাকবে অবভিয়াসলি পিএসপি, যেটা আমরা লাস্টের আলোচনাতে নিয়ে আসি, এবং লাস্টের আলোচনার সাথে সাথে ওখান যেখানে আমরা শেষ করেছি সেখান থেকেই অ্যাকচুয়ালি কন্টিনিউ করব। আমরা সিনটেক্সে ছিলাম। আমরা কিন্তু সিনটেক্স শিখতে শিখতেই আহ, দেখবেন যেন আমরা ছোট ছোট প্রোটোটাইপিং এবং প্রোটোটাইপিং এর মাধ্যমে আমরা একটা প্রজেক্টে ঢুকে যাচ্ছি এবং একটা ছোট্ট ডাইনামিক অ্যাপ্লিকেশন আমরা বানিয়ে ফেলবো ইনশাল্লাহ। তো আমরা একটা ছোট্ট ডাইনামিক অ্যাপ্লিকেশন যদি পিএসপি দিয়ে বানাতে চাই, আমরা ওপি তে বানাবো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। সো আমাকে ওপি পর্যন্ত সিনটেক্স জানতে হবে। তো আমি আজকে এবং পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ ওপির সিনটেক্স গুলো পর্যন্ত যাওয়ার যে সিনটেক্স গুলো সেগুলো আমরা ধরে ফেলবো। নবম ক্লাসে আমরা ইনশাআল্লাহ প্রজেক্ট স্টার্ট করতে পারবো, যেটা হয়তো আমরা অ্যাডমিন এবং ফ্রন্ট এন্ডের জন্য হায়ার করা টেমপ্লেট ইউজ করব, এবং টেমপ্লেটের কোড বোঝার জন্য আমরা HTML CSS শিখেছি। যদিও কিছুটা এক্সপেরিয়েন্স লাগবে, এখনকার দিনের কোডগুলো যদিও বুটস্ট্র্যাপে হয়, তারপরেও যতটুকু HTML CSS নলেজ হয়েছে কাটা ছেঁড়া করার মতো ক্ষমতা রাখা যায়। বাট অবশ্যই ওয়েব ডিজাইনের উপরে একটু ভালো ধারণা তৈরি করতে হবে ওয়েব ডিজাইনের আলাদা কোর্স থেকে। আমাদের যে ওয়েব ডিজাইনের একটা ফ্রি কোর্স আছে সেখানে বুটস্ট্র্যাপের আলোচনা হয়। ওকে, তো আমি আজকের দিনের আলোচনাটা আগাবো ঠিক এভাবে যে লাস্ট ডে আমরা অপারেটর পর্যন্ত ছিলাম, কন্ডিশনাল অপারেটর। আজকের দিনে আমি কন্ডিশনাল অপারেটরের ইউজ আমরা আবারও দেখবো, যে গ্রেটার গ্রেটার ইকুয়াল, লেস লেস ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, ট্রিপল ইকুয়াল, নট ইকুয়াল, মানে যে আইডেন্টিটি নট আইডেন্টিটি, এগুলো আবার যখন স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আমরা কথা বলবো। আমরা ডে 7 তৈরি করছি, 07। এর মধ্যে আমি একটা পিএসপি ফাইল নিয়ে নিচ্ছি, অপারেটর এক্সাম্পল। আমরা যে অপারেটর সেগমেন্টগুলো দেখেছি এর মধ্যে আরেকবার একটু যদি আমরা বলি, যে অপারেটরগুলোর মধ্যে নর্মালি মেজর অপারেটর হচ্ছে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিকের 8টা অপারেটর সম্পর্কে আমরা আলোচনা করেছি, প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার, এছাড়াও প্লাস প্লাস, মাইনাস মাইনাস এবং নেগেশন। এরপরে আমরা আলোচনা করেছি কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটরে আমরা শিখেছি গ্রেটার গ্রেটার ইকুয়াল, লেস লেস ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, ইকুয়াল, নট, ডাবল ইকুয়াল। এই যে অপারেটরগুলো, কন্ডিশনাল অপারেটরগুলো, যে অপারেটরগুলো আমরা শিখেছি। তো কি কি হলো? প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, নেগেশন। এখানে 8টা অপারেটর, এবং এই 8টা অপারেটর দিয়ে কন্ডিশনাল 16টা অপারেটর আমরা জেনেছি। এছাড়াও আছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর সেগমেন্টে আছে ইকুয়াল, এটা মূলত অ্যাসাইনমেন্ট, মেইন অ্যাসাইনমেন্ট অপারেটর। তার সাথে অ্যারিথমেটিক অপারেটর গুলো যুক্ত হয়ে অ্যাসাইনমেন্ট অপারেটর সেগমেন্ট তৈরি হয়। অ্যাসাইনমেন্ট অপারেটরে 7টা অপারেটর রয়েছে। ইকুয়াল, অ্যারিথমেটিকের সাথে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, ঠিক এভাবে, অ্যান্ড রিমাইন্ডার ইকুয়াল। এই যে অপারেটরগুলো আমরা দেখতে পাচ্ছি, যে অপারেটরগুলো মূলত আমরা বলে থাকি যে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অপারেটরগুলো অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো হিসেবে আমরা ইউজ করি, এবং শর্ট হ্যান্ড কাজে এটা ইউজ করা হয়ে থাকে। মূলত শর্ট হ্যান্ড বলতে আমরা যেটাকে বোঝাই, যে কখনো কখনো কোড যখন বড় হয়ে যায়,
ওই বড় কোডকে ছোট করার কাজে অপারেটরের একটা কি কুইক ইউজ আমরা এখানে করে থাকি অ্যাকচুয়ালি। সো সো এর ইউজগুলো নর্মালি কেমন হয়ে থাকে আমরা একটু দেখি। আরেকটা আছে ডট ইকুয়াল, এই নিয়ে হলো হচ্ছে টোটাল 7টা অপারেটর। ওকে, এই নিয়ে হলো আমাদের টোটাল 7টা কন্ডিশনাল অপারেটর। তাহলে কি কি কন্ডিশনাল সেগমেন্ট, সরি অ্যাসাইনমেন্ট সেগমেন্ট, আমি যদি বলি আমার ভেরিয়েবল হচ্ছে ফার্স্ট var, ফার্স্ট ভারের মধ্যে আমি 100 রেখেছি, সেকেন্ড ভার, সেকেন্ড ভারের মধ্যে আমি 200 রেখেছি। এবার আমাকে কেউ একজন যদি বলে ডলার ফার্স্ট ভার প্লাস ইকুয়াল সেকেন্ড ভার, হোয়াট ইট ইজ, এটা কি? যে কোনো একজন, হাবিব অথবা রবিন, কে একজন বলবে? হ্যালো, হ্যাঁ আমাকে হ্যাঁ, হ্যাঁ এডিটর ওপেন করেছি। হুম, রেজাল্ট কত হবে সেটা আমাকে বলো।
হ্যাঁ, আমার রেজাল্টটা হবে 300 ফার্স্ট নাম্বারের ভ্যালু। আমি যদি এই ইকোটা এখানে না করে নিচেও করি, সেক্ষেত্রেও আমার ফার্স্ট নাম্বারের ভ্যালু, ফার্স্ট বারের ভ্যালু কত আসবে? 300। বিকজ এই অপারেটর মানে হচ্ছে ঠিক এরকম, ফার্স্ট বার ইকুয়াল ফার্স্ট বার প্লাস সেকেন্ড বার। বুঝতে পেরেছি? এইটাকে শর্ট হ্যান্ড বলা হয়, যে খুব কুইক কোনো কাজে কোনো একটা ভেরিয়েবলের সাথে কোনো কিছু যোগ করে নেওয়া, অন্য আরেকটা ভেরিয়েবলকে যদি ভেরিয়েবলের ভ্যালু যদি আপনি যোগ করে নিতে চান, তখন ঠিক এই কাজটা করা হয়ে থাকে। রাইট। সো এক্স্যাক্টলি ঠিক তেমনই, যেমনটা হাবিব বলেছে। হ্যাঁ, হাবিব বলেছে যেমনটা হাবিবুর রহমান বলেছে। আচ্ছা, তো আমি এখন ঠিক এক্স্যাক্টলি তাই সবগুলোই। হ্যাঁ, আমরা যদি আউটপুট একটু দেখতে চাই, আমাদের কি করতে হবে? আমাদের আউটপুট দেখার জন্য নর্মালি যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের কোডটা যেহেতু সার্ভারে আছে, আমাদের অ্যাপাচিটা রান করাতে হবে। নট অনলি যে আমাকে অ্যাপাচি শুধু রান করাতে হবে, আমাকে ব্রাউজারে গিয়েও কাজ করতে হবে, তাই না? এই যে এটা লোকাল হোস্ট 4.7 এ আমরা আমাদের জ্যাম কন্ট্রোল প্যানেল থেকে আমরা আমাদের অ্যাপাচিটাকে রান করে নিই। আদারওয়াইজ আমাদের লোকাল হোস্ট আসবে না, তাই না? আমাদের ব্রাউজারে লিখতে হবে লোকাল হোস্ট। দেখেন লোকাল হোস্ট আমরা কিন্তু পাচ্ছি না। ওকে, সো এখন এইটা যদি হয় ডিভাইডেড ইকুয়াল কত হবে? হ্যালো, obviously ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারকে ডিভাইডেড করে হবে, দ্যাট মিন্স 0.5। আচ্ছা ফাইন, আমি যদি বলি এই পর্যন্ত আমরা জানি, রিমাইন্ড করলেও যেটা হবে সেটা, বাট ডটটা কি? হ্যালো, রাইট। ডট ডট অপারেটরটা হচ্ছে কনক্যাট করবে, বিকজ সে নাম্বারগুলোকে আর নাম্বার হিসেবে নেবে না, দুইজনকে পাশাপাশি বসিয়ে দেবে। 100 200 আউটপুট আসবে 100 200। এটা বেসিক্যালি একটা কনক্যাটেনেশন অপারেটর। যখন আমরা কোনো কিছু পাশাপাশি বসাতে চাই, তখন আমরা ডটটা ইউজ করতে পারি। অলরেডি আমি গতদিন হয়তো ডটের ইউজ দেখিয়েছি, যে লাইক আমি যদি ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার নেম পাশাপাশি বসে ইকো দেওয়ার ক্ষেত্রে মোস্ট প্রবাবলি আমি সে ধরনের একটা এক্সাম্পল করেছিলাম, সামথিং লাইক দ্যাট। যে আমি যদি এরকম করে দুইটা ভেরিয়েবলের নাম নেই, ফার্স্ট নেম শাহিল, লাস্ট নেম আলম, এবার যদি আমি ইকো করি ফার্স্ট নেম লাস্ট নেম, এভাবে করলে কিন্তু এরর আসবে। বাট আমি যদি কনক্যাট করি, দুইটা ভেরিয়েবলই দেখাবে এবং একেবারে পাশাপাশি দেখাবে, দুজনের মধ্যে কোনো গ্যাপ থাকবে না।
শাহিল আলম পাশাপাশি দেখা যাচ্ছে। গ্যাপ তৈরি করার জন্য নর্মালি আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে সামথিং লাইক এরকম, যে ডট, স্ট্রিং সাইন, ডট। তাহলে কি হলো, ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝখানে একটা স্পেস হলো, স্পেসটা স্ট্রিং আমি কনকেট দিয়ে ভেরিয়েবলের সঙ্গে যুক্ত করলাম। এই হলো আমাদের ডট অপারেটর বা কনক্যাট অপারেটরের ইউজ। তো কখনো আমরা স্ট্রিং ভেরিয়েবল পাশাপাশি কোডের ইউজের জন্য করতে পারি, আবার নিজের প্রয়োজনে কনক্যাট করার কাজেও আমরা এই অপারেটরের ইউজ করতে পারি। ঠিক আছে? ওকে, সো নাও এখন আমরা যাব লজিক্যাল সেগমেন্ট। লজিক্যাল সেগমেন্টের যে ইয়েগুলো রয়েছে, যে ৮ ১৬ এবং সাথে আমরা আরো ৭টা অপারেটর দেখলাম, ২৩টা অপারেটর আমরা এখন পর্যন্ত আলোচনায় এনেছি। এবার আসে লজিক্যাল সেগমেন্টের আলোচনা। লজিক্যাল সেগমেন্টের আলোচনাতে লজিক্যাল অপারেটর সেগমেন্টে আছে, লজিক্যাল অপারেটর সেগমেন্টে আছে লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর অ্যান্ড লজিক্যাল নট। এটাকে বাইনারি অপারেটর বলা হয়ে থাকে, লজিক্যাল অ্যান্ড, অর অ্যান্ড নট। হ্যাঁ বলেন, কেউ কিছু বলছিলেন? সাউন্ড বাড়াতে হবে। কে কে বলছেন? বুঝতে পারছি না। হ্যাঁ বলেন। একটু লিখবেন প্লিজ, আপনার কথা আমি বুঝতে পারছি না। নাম বলবেন দেন। হ্যাঁ হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, কে বলছিলেন? আপনি চ্যাটে লিখতে পারেন। ওকে, সো কে বলছিলেন নামটাও আমরা বুঝতে পারছি না এবং তার কথাটাও। আপনি আমাদের যে চ্যাট বক্স আছে সেখানে আপনি বলতে পারেন যদি কোনো কিছু বলতে চান। ওকে, সো আচ্ছা, লজিক্যাল অপারেটর সেগমেন্টে আমরা বলছিলাম যে লজিক্যাল অ্যান্ড, অর অ্যান্ড নট, এই লজিক্যাল অ্যান্ড অর নট বাইনারি অপারেটর বলা হয়ে থাকে। এটা বুলিয়ান রিটার্ন করে অলওয়েজ। দ্যাট দ্যাট মিনস যখন এটা বুলিয়ান রিটার্ন করবে, বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে, বুলিয়ান ভ্যালু দ্যাট মিনস ট্রু অর ফলস, এটা কিভাবে কাজ করে। এবং লজিক্যাল অপারেটরগুলোর ইনপুটও কিন্তু হবে ট্রু ফলস, দ্যাট মিনস বুলিয়ান। আপনি যখন কোনো একটা লজিক্যাল অপারেটর ইউজ করবেন, আপনি লজিক্যাল অপারেটর ইউজ করতে গিয়ে এরকম কিন্তু ফার্স্ট নাম্বার বা ফার্স্ট ভার অ্যান্ড সেকেন্ড ভার্ড এই ভেরিয়েবলের টাইপ ইউজ করতে পারবেন না। দ্যাট মিনস আপনার ফার্স্ট ভার্ড এন্ড সেকেন্ড ভার্ড, এই যে ভেরিয়েবল দুইটা, এই ভেরিয়েবল দুইটার মধ্যে আছে 100 এন্ড 100, 200। ওকে, আপনার আছে কি 100 এন্ড 200। ওকে, এই 100 200 কিন্তু আপনাকে এই অ্যান্ড অপারেশনে কোনো কাজ করবে না বা কোনো সাহায্য করবে না। অ্যান্ড অপারেটর অলওয়েজ বুলিয়ান ভ্যালু নয়, ট্রু অর ফলস। দ্যাট মিনস এরকম হতে পারে যে আপনার লজিক্যাল অ্যান্ড এবং লজিক্যাল অর নর্মালি যেটা নিয়ে থাকে সেটা হচ্ছে যে কাইন্ড অফ থিংস, যে আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, থার্ড ভার, আমি একে 300 দিলাম।
সো ফার্স্ট বার গ্রেটার দেন থার্ড বার, এখানে আমি ব্র্যাকেট বসালাম, and the second bar less than first bar, এখানে একটা ব্র্যাকেট বসালাম। লজিক্যালি এই যে দুইটা কন্ডিশন, এটাকে কন্ডিশন বলা হচ্ছে, যে কন্ডিশনাল অপারেটর যেহেতু আমি বানিয়েছি, এই কন্ডিশনের এগেইনস্টে পুরো কন্ডিশনটা আমাকে রিটার্ন করবে ট্রু অর ফলস। এই ট্রু ফলস ইনপুট হবে কার? এই লজিক্যাল অ্যান্ড এর। আবার রাইট সাইডে এই কন্ডিশন থেকে আসবে ট্রু অর ফলস, বোথ লজিক হবে, মানে চেক করবে কোথায়? অ্যান্ড এ এসে। দ্যাট মিনস আমার এখানে লেফট সাইডে ট্রু অর ফলস আসতে পারে, আর রাইট সাইডেও ট্রু ফলস আসতে পারে। ইন দ্যাট কেস নর্মাল ট্রুথ টেবল অনুযায়ী অ্যান্ড লজিক্যাল অপারেটরের কনসেপ্ট হচ্ছে, আমি যদি বলি ইনপুট এ, ইনপুট বি, আউটপুট এবং ইনপুটের কনসেপ্টে যদি যাই, তাহলে আমি বলবো 0, বোথ এন্ড 0 হতে পারে, সেক্ষেত্রে আমার আউটপুট হবে হচ্ছে 0। আমার লেফট সাইড 1, দ্যাট মিনস আমার লেফট ভ্যালুটা 1, আমার রাইট ভ্যালু 0 হতে পারে, সেক্ষেত্রেও এন্ড এর বেলায় আমার আউটপুট হবে 0। যদি আমার লেফট কন্ডিশন ট্রু, এটা আমি একটু ভুল লিখেছি, এইটা 0, এইটা 1 হয়, বুলিয়ানে লিখি, তারপরে এইটা 1, এইটা 0 লিখি, যেটা অ্যাকচুয়ালি 2, এর ক্ষেত্রেও আমার আউটপুট হবে 0। অ্যান্ড ফাইনালি আমার লেফট অ্যান্ড রাইট বোথ কন্ডিশন যখন ট্রু, দেন আমার আউটপুট ট্রু। আমার আউটপুট ফাইনালি ট্রু আসে কখন? যখন আমার অ্যান্ড মানে ইনপুট এ অ্যান্ড ইনপুট বি বোথ আর ট্রু। দ্যাট মিনস এটাকে যদি আমি এ বলি এবং এটাকে যদি বি বলি, তাহলে এ আর বি যখন ট্রু হবে, 1 1 হবে, দ্যাট মিনস কন্ডিশন ট্রু করছে, তখনই কি হবে? আমার ফাইনাল আউটপুটের জন্য আমি আরেকটা ব্র্যাকেট যদি রাখি, এভাবে আমি ইউজ করতে পারি। তাহলে এই হলো লজিক্যাল অ্যান্ড এর ইস্যু বা কাজের ধরন। ঠিক আছে, লজিক্যাল অ্যান্ড অপারেটর। এবার আসি লজিক্যাল অর অপারেটরের কাজ। লজিক্যাল অর অপারেটরের কাজ, এই কেসেও আমার যদি অর এর বেলায় হয়, কেস আর সেম। আমি যদি বলি যে এটা আমার অ্যান্ড এর বেলায় গেল, অ্যান্ড এর ক্ষেত্রে ট্রু ফলস এর এই বিষয়টাকে আমি আরেকটু ক্লিয়ার করি আপনাদের সামনে। সেটা হচ্ছে যে আমার ফার্স্ট বার এবং থার্ড বার, ফার্স্ট বার গ্রেটার দেন থার্ড বার, অবভিয়াসলি নট। 100 কখনোই 300 থেকে গ্রেটার না, এটা ফলস হবে। এবং এই কন্ডিশনটা সেকেন্ড বার এবং ফার্স্ট বার লেস দেন না, এটাও ফলস হবে। দ্যাট মিনস অল আর ফলস, নাল ভ্যালু রিটার্ন করবে আমাদের আউটপুটটা, নাল ভ্যালু রিটার্ন করছে। এখন যদি আমার কন্ডিশনটা ট্রু হয়, লাইক আমার ফার্স্ট ভ্যালুটা আমি এরকম করেছি, ফার্স্ট ভার্ডটা লেস দেন থার্ড ভার্ড আর সেকেন্ড ভার্ডটা গ্রেটার দেন ফার্স্ট ভার্ড, তাহলে কি আমার বোথ কন্ডিশন ট্রু না? এই কন্ডিশনটাও ট্রু, এই কন্ডিশনটাও ট্রু, মানে লেফটও ট্রু, রাইটও ট্রু। লেফট বা রাইট ট্রু হলেই কি হবে? আমার আউটপুট ট্রু, আমার আউটপুট ট্রু আসে, 1 আসে। সো এই বিষয়টা আমরা একটু দেখলাম। এবার অর এর বেলায় পুরোটা কপি করলাম, আমি অর এর বেলায় যাচ্ছি, অর লজিক্যাল অপারেটরে।
আমি ইনপুট এ এবং ইনপুট বি এবং আউটপুট ঠিকই আছে, সিকোয়েন্সিয়ালি আমার 0 1 1 0 1 1 সবই ঠিক আছে, বাট অরের বেলায় আউটপুট সিকোয়েন্সটা হচ্ছে শুধুমাত্র লেফট এবং রাইট বোথ যখন ট্রু দেন আমার আউটপুট ট্রু, আদারওয়াইজ যে কোনো একটা ট্রু অথবা বোথ ট্রু হলেই আমি ট্রু রিটার্ন করব যখন আমার লজিক গেটটা হচ্ছে অর দ্য পাইপলাইন। সো ঠিক এরকম কন্ডিশনও আমাকে কখনো কখনো তৈরি করতে হতে পারে, এবং লজিক্যাল কন্ডিশনগুলো অনেক বেশি লাগে যখন আমরা মানে রিয়েল লাইফ এক্সাম্পল বা রিয়েল লাইফ কোনো প্রজেক্ট করি, ঠিক আছে। রিয়েল লাইফ প্রজেক্ট করি তখন কিন্তু আমাদের এই এই বলতে পারেন যে এই লজিক্যাল অপারেটর গুলো ইউজ নর্মালি আমরা করে থাকি। আচ্ছা, এবার আসি মোস্ট পাওয়ারফুল অপারেটর, মোস্ট পাওয়ারফুল লজিক্যাল অপারেটর সেগমেন্ট। মোস্ট পাওয়ারফুল লজিক্যাল অপারেটর কেন বলছি? নট লজিক্যাল অপারেটর, এটাও কন্ডিশন নিয়ে কাজ করে, ট্রু ফলস নিয়েই কাজ করে অবভিয়াসলি, এবং সে একটা মাত্র কন্ডিশন নিয়ে কাজ করে, একাধিক কন্ডিশন না, বা একটা ভ্যালু নিয়ে কাজ করে, এটা কন্ডিশন হতে পারে, ভ্যালু হতে পারে। সো নট অপারেটরটা এই এক্সক্লেমেটরি সাইনটাকেই নট বলা হয়, এবং এটাকে বলা হয় পিএসপি মোস্ট পাওয়ারফুল অপারেটর, যার কাজ যে কোনো কন্ডিশনকে নিজের কন্ট্রোলে নিয়ে নেওয়া। নিজের কন্ট্রোল বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি যে আমার দরকার ট্রু, আমার ফলস করে নিতে পারবো, ফলস থাকলে ট্রু করে নিতে পারবো প্রয়োজন অনুযায়ী। যে কোনো কন্ডিশনকে নিজের মতো করে উপস্থাপন করা সম্ভব এই নট অপারেটর ইউজ করে। তো যে কোনো কন্ডিশনের সামনে নট বসানোর অর্থ হচ্ছে সেটা হচ্ছে যে উল্টে যাবে, চেঞ্জ হয়ে যাবে, অপারেটরের ডিরেকশনটা কি হবে? অপারেটরের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অপারেটরের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। সো অপারেটরের ডিরেকশন চেঞ্জ করার জন্য আমরা মূলত এই ধরনের কাজ করে থাকি। ওকে, সো এই ধরনের কাজ আমরা করে থাকি। দ্যাট কেস আমরা যেটা করব সেটা হচ্ছে যে অলওয়েজ নট অপারেটরটা ইউজ করব আমাদের প্রয়োজন অনুযায়ী। আবারও বলছি, নট অপারেটরটা ইউজ করব আমাদের প্রয়োজন অনুযায়ী। তো এখন আমরা যখন যাচ্ছিলাম যে ফার্স্ট এবং থার্ড, ফার্স্ট ভার্ড এবং থার্ড ভার্ড, ফার্স্ট ভার্ড লেস দেন থার্ড ভার্ড, অবভিয়াসলি এটা ট্রু, আর সামনে নট বসানোর কারণে এটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। লেটস চেক, আমরা এটাকে দেখি যে এটা ফলস হচ্ছে কিনা। ইয়েস, এটা ফলস হচ্ছে, বাট নট অপারেটরটা যদি ইউজ না করি তাহলে আমাকে এই কন্ডিশনটা রিটার্ন করছে কি? ট্রু ভ্যালু রিটার্ন করছে। তার মানে সে ট্রুকে ফলস আর ফলসকে রিটার্ন করতে সিদ্ধহস্ত। এই ছিল আমাদের অপারেটর সেগমেন্ট। বিটওয়াইজ অপারেটর বলে একটা এরিয়া আছে, বিটওয়াইজ অপারেটর সেগমেন্ট আমাদের পিএসপি এর বেসিক আলোচনার বেশ কিছু ছোট বড় টিউটোরিয়াল তারা ট্রেনিং এ দেওয়া আছে। ওটা একটু ইন্টারমিডিয়েট লেভেল এবং খুব বেশি ইউজ নেই বলে আমি আর ওই বেসিক লেভেলের অপারেটর দিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনারা বিটওয়াইজ অপারেটরে এক্সক্লুসিভ অর, নর, লেফট শিফট, রাইট শিফট এগুলো দেখবেন, বিকজ এই অপারেটরের ইউজ অ্যাডভান্স লেভেল প্রোগ্রামিং এ হয়ে থাকে এবং তখনও আমরা চাইলে সেগুলোকে শিখতে পারি। আচ্ছা, নাও আমি যে সেগমেন্টের আলোচনা শুরু করব সেটা হচ্ছে মূলত স্টেটমেন্ট সেগমেন্ট। আমি স্টেটমেন্ট সেগমেন্টটা নিয়ে আলোচনা করছি এখন, এবং স্টেটমেন্টে কন্ডিশনাল স্টেটমেন্ট,
আমি কন্ডিশনাল স্টেটমেন্ট সেগমেন্টে যাচ্ছি এবং কন্ডিশনাল স্টেটমেন্ট সেগমেন্টে যে ক্লাসগুলো আমরা যে বিষয়গুলো আমরা এখন শিখব তার মধ্যে অন্যতম কন্ডিশনাল স্টেটমেন্টস। এই কন্ডিশনাল স্টেটমেন্ট সেগমেন্টে আমরা যে বিষয়গুলো শিখব এর মধ্যে আছে ইফ, লাস্টেতে বলেছিলাম ইফ এলস, ইফ এলস, ইফ আর সুইচ। এই চারটা কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা আলোচনায় নিয়ে আসবো এবং কন্ডিশনের উপর বেস করে কাজগুলো করব, এটা হচ্ছে আমাদের ইচ্ছে। এখন কথা হচ্ছে যে ইফ কেন, বা এর কাজ কি, বা এর ধরন কি, এর স্ট্রাকচার কি। কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে মূলত ব্লক অফ কোড যেগুলো এক্সিকিউট হবে কন্ডিশনের উপর বেস করে। রিপিট করছি, ব্লক অফ কোড যেগুলো এক্সিকিউট হবে কন্ডিশনের উপর বেস করে। সো আমার কন্ডিশন যদি ট্রু থাকে আমার কোড এক্সিকিউট হবে, আর কন্ডিশন ট্রু না থাকলে আমার কোড এক্সিকিউট মানে ভেতরের কোড এক্সিকিউট হবে না। দ্যাট মিনস আমরা যে জিনিসটাকে সামনে আনার চেষ্টা করব এখন, যে আস্তে আস্তে করে লজিক অনুযায়ী কোড এক্সিকিউট করার ক্ষমতা আমরা হাতে পাচ্ছি। লাইক সেম প্লে এরকম একটা জায়গা, যে আমার এখানে স্টেটমেন্ট ব্লক আমি তৈরি করেছি, এখানে নাম্বার অফ লাইন অফ কোড আছে। আমি বলছি যে এই ভেতরের কন্ডিশনটা হবে, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ভেতরের কোড এক্সিকিউট হবে, আর যদি না হয় তাহলে ভেতরের কোড এক্সিকিউট হবে না। ঠিক আছে, ভেতরের কোড এক্সিকিউট হবে না। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, হাউ, যে লাইক আমি ওখানে বলছি যে ইকো ইন ইফ, এটা স্ট্রিং আকারে দিচ্ছি, ইন ইন ইফ ব্লক। এই ব্লক কোড, এই 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 লাইন অফ স্ট্রিং এক্সিকিউট হবে কখন, যখন আমার এই কন্ডিশনটা ট্রু হবে। দিস কন্ডিশন, কন্ডিশনটা কি এবং কিভাবে আমরা লিখব। কন্ডিশনটা হচ্ছে সামথিং লাইক এরকম, আমি আমি বলছি যে লাইক এ একটা ভেরিয়েবল 10, বি একটা ভেরিয়েবল 20, a less than b। আমি এখানে এখানে লিখে রাখতে পারি এরকম, ইন ইফ ব্লক না লিখে a is less than b। ভেরি সিম্পল স্ট্রিং, এই জাস্ট এক লাইনের একটা ব্লক। এক লাইন ব্লক সে ম্যানেজ করতে পারলে 100 লাইনের ব্লক বা 1000 লাইনের ব্লকও সে ম্যানেজ করতে পারবে। এরকম যে আমার ওয়ার্নিং দিচ্ছে আনডিফাইন্ড কমেন্ট স্ট্রিং লাইন নাম্বার 51। কোথায় প্রবলেম? আমাদের আনডিফাইন্ড কমেন্ট স্ট্রিং এখানে আমরা কোথায় মিসম্যাচ করেছি? কোথাও না। অপারেটর এক্সাম্পল, আচ্ছা অপারেটর এক্সাম্পল আমাদের ওইটাই রান করছে। এখানে সামহাও কোনো মিস্টেক রয়েছে কমেন্টসে 51তম লাইনে। এখানে কিছু থাকার কথা নয়, সব আমার কমেন্ট আউট করা আছে। ওকে, অপারেটর কন্ডিশনালে এ ইজ লেস দ্যান বি, এই স্ট্রিংটা কিন্তু দেখাচ্ছে বিকজ আমার এ আর বি অবশ্যই লেস দ্যান, লাইক এটা 10 আর এটা 20। সো বড় কোনো ব্লক অফ কোড আমি যদি এখানে আবদ্ধ করে রাখতে চাই, কোন একটা কাজ করেছি সেটাকে যদি আমি কন্ডিশন সাপেক্ষে এক্সিকিউট করতে চাই, দেন আমরা এই কন্ডিশনাল ব্লক স্টেটমেন্ট ইউজ করব, যা
নির্দিষ্ট কন্ডিশনের উপরে নির্ভরশীল, যেটা আমার কাজের প্রয়োজনে আমাকে এই কাজ নাম্বার অফ টাইমস করতে হতে পারে। আমি যখন কোনো সফটওয়্যার ডেভেলপ করব, অবভিয়াসলি ওই সফটওয়্যারটার জন্য দেখা যাচ্ছে যে নাম্বার অফ টাইমস আমাকে নাম্বার অফ টাইমস আমাকে এটা ইউজ করতে হচ্ছে। আচ্ছা, তো ইফ স্টেটমেন্ট তাহলে কাজ করছে কখন? যখন একটা নির্দিষ্ট কন্ডিশনের এগেনস্টে আমরা এটাকে কাজ করাচ্ছি। এখন আরেকটা যদি স্টেট আমাকে ডিফাইন করতে হয়, সেকেন্ড স্টেট, ইফ এলস আমরা বলে থাকি, যে লাইক দুইটা স্টেট আমাকে হ্যান্ডেল করতে হবে, আমার প্রোগ্রামিং এ হ্যান্ডেল করতে হবে এখন দুইটা স্টেট। যদি এটা হয় তাহলে এই কাজটা করো, যদি না হয় তাহলে ওই কাজটা করো, মানে সামথিং লাইক দ্যাট। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে তুমি এই কাজটা করো, আর ফলস হলে তুমি আরেকটা কাজ করো। আমি কি বোঝাতে পেরেছি? সো ট্রু আর ফলস এর ক্ষেত্রে যদি ট্রু হয় তাহলে আমি এই কাজটা করব, আর ফলস হলে আমি এখানে লিখে রাখি যে এ ইজ গ্রেটার দেন বি। এটা তো তার উল্টো কন্ডিশন, তাই না? সো আমি যদি ফলস বলতে চাই, এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এটা কি হতে হবে? অবশ্যই এটা বড় হতে হবে। এবার এর মান বড় হলে আমি বলছি এ যদি বি এর চাইতে বড় হয় তাহলে কোথায় চলে যাবে? কন্ডিশন ফলস হবে এবং এলসে চলে যাবে। অথবা যদি এ বি থেকে ছোট হয় তাহলে ইফ এ ঢুকবে। তাহলে ইফ আর এলস এর কাজ কি? দুইটা স্টেটকে হ্যান্ডেল করার একটা সিনট্যাক্স। আমি জাস্ট সিম্পল সিঙ্গেল লাইন স্টেটমেন্ট দিয়ে বোঝাচ্ছি, বাট যখন এটা প্রয়োজন পড়বে, যখন প্রজেক্টের কাজ, তখন দেখবেন যেন এই স্টেটমেন্টটাই বেশ বড় পরিসরে কাজ করছে বা প্রচুর লাইন অফ কোড নিয়ে কাজ করছে। তো আমরা যদি এখন চেক করি a is greater than b, ঠিক এরকম একটা আউটপুট সে আমাদের সামনে উপস্থাপন করেছে। ওকে, সো বোঝা যাচ্ছে হাবিব? হাবিব, রবিন, ওকে। নাও নাও আমরা চলে যাব এখন ইফ এলস ইফ। আমাদের স্টেট, প্রোগ্রামিং এর স্টেট বা কাজ করতে গিয়ে এরকম সময়ও আসবে যে আমাকে দুই বা ততোধিক স্টেট নিয়ে কাজ করতে হচ্ছে। যে লাইক আমার সি ইকুয়াল 90 আছে, সো আমার দুই বা ততোধিক স্টেট বা কন্ডিশন নিয়ে কাজ করতে হচ্ছে, এবং অ্যাট এ টাইম একটা জায়গায় এক্সিকিউট করতে হবে বা একটা কোড ব্লক এরিয়ায় আমাকে ইউজ করতে হবে। সো সেই ক্ষেত্রে আমার কাজের ধরন বরণ কি হবে বা আমাদের কাজের স্টাইল কি হবে? তখন আমরা ইফ এলস ইফ অথবা সুইচ কে ইউজ করব। তার মানে ইফ এলস ইফ আর সুইচ একাধিক স্টেট নিয়ে একাধিক স্টেট অ্যাকচুয়ালি হ্যান্ডেল করতে পারে। ঠিক সেরকম কাজের জন্য আমরা ইফ এলস ইফ অথবা সুইচ কেস ইউজ করে থাকি। ইফ এলস ইফ মূলত ইউজ করি এই কাজে যে যখন কন্ডিশনাল বা জটিল কন্ডিশন, তখন ইফ এলস ইফ। আর যখন স্টেট গুলো হয় নাম্বার বা স্ট্রিং সাপেক্ষে ডিফাইন বাট নাম্বার অফ স্টেট, তখন আমরা ইউজ করি অ্যাকচুয়ালি সুইচ কেস। আমরা ইফ এলস ইফ এ যাচ্ছি, যে লাইক আমার এরকম ইফ এলস ইফ এর ব্লক এরকম হতে পারে যে লাইক এ গ্রেটার দেন বি, আমি ইকো দিচ্ছি ডলার এ গ্রেটার দেন ডলার ইকো, আমি বলছি এ ইজ গ্রেটার দেন বি। এবার হবে এলস এলস ইফ। এলস ইফ কিন্তু কন্ডিশন নাই, হ্যাঁ? এলস ইফ কন্ডিশন যদি এরকম হয় যে লাইক বি ইজ গ্রেটার দেন
সি। আমি এই ব্লকে আবার দিলাম ইকো বি ইজ গ্রেটার দেন সি। আবার এলস ইফ নিচ্ছি এবং এটা নাম্বার অফ হতে পারে। রিপিট করছি যে এই এলস ইফ করে আমরা নাম্বার অফ স্টেটমেন্ট ব্লক তৈরি করতে পারি। ঠিক আছে, নাম্বার অফ ব্লক তৈরি করতে পারি। সো নাম্বার অফ স্টেটমেন্ট ব্লক আমরা চাইলে তৈরি করতে পারি, হাউ লাইক বা ইউজ হ্যান্ডেল করতে পারি। এখানে আমি লিখছি যে লাইক সি ইজ গ্রেটার দ্যান বি। সি ইজ গ্রেটার দ্যান বি। তাহলে আরো কিছু হলো এ ইজ গ্রেটার দ্যান বি, এটা একটা আসতে পারে। আমি জাস্ট আমার মতো করে কন্ডিশন বানাচ্ছি, বি ইজ গ্রেটার দ্যান সি অথবা সি ইজ গ্রেটার দ্যান বি। আমি আরেকটা এলস ইফ নিচ্ছি, বি গ্রেটার দ্যান সি। বি ইজ গ্রেটার দ্যান সি। ঠিক আছে, বি ইজ গ্রেটার দ্যান সি। আর এলস ফাইনালি আমি যদি বলি যে নো কন্ডিশন আর ট্রু। তার মানে এলস হচ্ছে এরকম একটা জায়গা, যদি উপরে সকল কন্ডিশন ফলস করে দেন আমার এলসে আসবে। বাট ইফ এলস ইফ স্টেটমেন্টটা বোঝার জন্য দুইটা সূত্র মনে রাখবেন। এখানে যতই ব্লক থাকুক না কেন অ্যাট এ টাইম একটা ব্লক এক্সিকিউট হবে এবং ফার্স্ট ট্রু কন্ডিশনটা এক্সিকিউট হবে। কোনটা? ফার্স্ট ট্রু কন্ডিশন। রিপিট করছি, ফার্স্ট ট্রু কন্ডিশনটাই এক্সিকিউট হবে। ফার্স্ট ট্রু কন্ডিশন বলতে আমি বোঝাচ্ছি যে লাইক এখানকার কন্ডিশনটা আমরা একটু যদি চেক করি, এ গ্রেটার দ্যান বি। আমার এর মান কত? 100, বির মান হচ্ছে 20। সো অবভিয়াসলি এই কন্ডিশনটাই ট্রু, ফার্স্ট কন্ডিশনটাই ট্রু। তার মানে ফার্স্ট ইফে ঢুকবে, নিচে আর আসবেই না। তার মানে এই কোড ব্লক চেকই করবে না। এই ইফের কাজ শেষ হলে সে লাস্ট এলসে ব্র্যাকেট ব্রেক করে চলে আসবে। আবার যদি আমার এই কন্ডিশনটা ট্রু না হয়, লাইক আমি একটু ফলস করে নেই, এ লেস দ্যান বি, আমার তাহলে এই কন্ডিশনটা ফলস হবে। তারপর চেক করবে হচ্ছে সেকেন্ড কন্ডিশনটা, এটাও যদি ফলস হয় তাহলে চেক করবে পরেরটা, এটা ফলস হলে চেক করবে পরেরটা। তো যেটা ফার্স্টে ট্রু হবে সেটা এক্সিকিউট হবে। ইন দ্যাট কেস বি গ্রেটার দ্যান সি, অ্যাকচুয়ালি বি গ্রেটার দ্যান সি, সেকেন্ড কন্ডিশনটা ফলস। আবার সি গ্রেটার দ্যান বি, এইটা ট্রু, দ্যাট মিন্স সি ইজ গ্রেটার দ্যান বি। সি ইজ গ্রেটার দ্যান বি, এই এক্সাম্পলটা যদি আমরা রান করি তাহলে সি ইজ গ্রেটার দ্যান বি এই আউটপুটটা শো করবে, সি ইজ গ্রেটার দ্যান বি। তার মানে প্রথম যেটাকে ট্রু হিসেবে পাচ্ছে সেটা এক্সিকিউট করবে। আমার নিচের কন্ডিশনটা যদি ট্রু হয়, লাইক এই কন্ডিশনটাও যদি ট্রু থাকতো তাহলে এটা এক্সিকিউট হতো না, হতো কি প্রথম যেটা ট্রু পাবে ঠিক সেটা, আর সবগুলো ফলস হলে তখন ঢুকবে কোথায়? এলসে। সো আমি এমন একটা জায়গা তৈরি করে রাখবো যে সামনে উপরের সকল কন্ডিশন ফলস হলেও যেন আমার মানে আউটসাইড এনি কন্ডিশন হ্যান্ডেল করার উপায় থাকে এলস। আর যদি সেটা আমার কাজের প্রয়োজন মানে লাস্ট ব্লকটা মানে এলস ব্লকের প্রয়োজন না পড়ে, সেটা আমরা ইউজ নাও করতে পারি, আমার সিনট্যাক্সে কোনো এরর আসবে না। এলস না দিলেও আমার সিনট্যাক্সে কোনো এরর আসবে না। তাহলে এই গেল আমাদের ইফ স্টেটমেন্ট, ইফ এলস ইফ স্টেটমেন্টের কাজের ধরন এবং এর রূপরেখা, কাজের স্টাইল। এবার আমি আসছি সুইচ কেসে। সুইচ কেস এটা পিএসপির অন্যতম কন্ডিশনাল স্টেটমেন্ট গুলোর মধ্যে একটা এবং এটাও খুবই মানে
বলতে পারেন যে ইম্পর্টেন্ট এবং ইউজারের কাজে লাগে বা ডেভেলপারদের কাজে লাগে। এটার কাজের ধরনটা হচ্ছে এরকম যে আমরা যখনই কোনো স্টেটমেন্ট ব্লক নিয়ে কাজ করতে চাই এবং স্টেটমেন্ট ব্লকগুলো নাম্বার অফ অনেক বেশি, তখন আমরা মূলত এই কাজটা করে থাকি। সুইচ কেসের ইউজ আমরা নর্মালি করে থাকি এবং কন্ডিশনটাও কন্ডিশনাল ভিত্তিতে কিন্তু আমাকে কোনো ডিসিশন নিতে হচ্ছে না। লাইক কোনো একটি স্ট্রিং লাইক এবিসিডি অথবা 1 2 3 4 বা কোনো একটা সিকোয়েন্সিয়াল ভ্যালু, যে ভ্যালুগুলো হয়তো র্যান্ডমলি আসতে পারে বাট রিপিটেডলি আসতে পারে, সেক্ষেত্রে আমরা কেস ডিফাইন করে রাখতে পারি সামথিং লাইক দ্যাট। যে লাইক আমি যদি বলি যে আমার একটা ভ্যালু যেটা অ্যাকচুয়ালি ভেরিয়েন্ট, যে কোনো ভ্যালুই আসতে পারে, আমি আপাতত এখানে নাল ভ্যালু দিয়ে রাখছি, লাইক সেটা 0 হতে পারে, 1 হতে পারে। সো আমি যদি এরকম বলি সুইচ $x, আমরা সুইচটা নির্ভর করবে $x এর উপর। এটা একাধিক কাজ করবে মূলত কেস নিয়ে, কেস এবং কেসগুলো যদি এরকম হয় স্ট্রিং 1 2 3 4 অথবা নাম্বার 1 2 3 4, ইটস কোয়াইট ওকে। আমি যদি বলি এখানে লিখি ইন কেস 1, ফাইনালি এরপর কি করতে হবে, কেসকে ব্রেক করে দিতে হবে। Four, 2 3 4, আমার 4টা কেস আছে, 2 3 4। ফাইনালি ডিফল্টে কি থাকবে, ইন ডিফল্ট। ওই যে ইফ এলস ইফ এর বেলায় আমরা যেটা ইউজ করছিলাম, ইফ এলস ইফ এর বেলায় আমরা ইউজ করছিলাম মূলত এলস, এবং বলছিলাম যে যদি কোনো কিছুর সাথে না মিলে তখন কোথায় চলে আসবে, এলসে আসবে। এখন সেটা আসবে কোথায়, ডিফল্টে। ঠিক আছে, এখন সেটা আসবে ডিফল্টে। তো আমার যদি কেস 1 হয়, আমি এখানে 1 ভ্যালু দিয়েছি, একটু খেয়াল করে দেখি আমাদের কেস 1 হলে আমার কেস ভ্যালু 1 আসে, ইন 1। আমি যদি আমার মানটাকে আমি এখান থেকে বলি যে লাইক না 10, সো 10 নামে যেহেতু কোনো কেস নেই, সে ডিফল্ট কেসে ঢুকে যাবে, ইন ডিফল্ট, সে ডিফল্টে আসে। বাট সে যদি আমরা যদি 4 দেই, আমার কেস 4 রয়েছে, সো 4 এ চলে আসবে। সো আমি ছোট ছোট 1 2 লাইনের কোড লিখছি মানে এই না যে ইফ এলস ইফ সুইচ কেস, এগুলো সবসময় এই ছোট ছোট কোড নিয়ে কাজ করে না। আমি জাস্ট সিম্পল একটা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট এবং স্ট্রিং দিয়ে বোঝানোর চেষ্টা করছি এবং সিনট্যাক্সটা বোঝানোর চেষ্টা করছি যাতে আমরা এটা বুঝি ভালো মতো এবং ভালো মতো এটাকে রপ্ত করে এবং ইমপ্লিমেন্ট করতে পারি। আমার এই ব্লকের মধ্যে আবার আমি চাইলে ইফ এলস ইফ সুইচ কেস বসাতে পারি আমার কাজের ধরন অনুযায়ী। আমি যদি লুপ বসাতে চাই, সেটা আমি লুপ বসাতে পারি, যেটা আমরা নামাজের পরের অংশে শিখব। তো আমি এখন থেকে 10 মিনিটের জন্য নামাজের দেখতে পাচ্ছেন আপনাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে, প্রত্যেকের অ্যাকাউন্ট করা হয়েছে অ্যাকচুয়ালি আপনাদের ইমেল অ্যাড্রেসের থ্রুতে ইউজার নেমের এগেনস্টে। লগ ইন করে ঢোকার পর এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। ড্যাশবোর্ডে গিয়ে যখন ক্যালেন্ডারে যাবেন, ক্যালেন্ডারে গেলে আপনি কিন্তু এরকম ক্লাসের ডেট দেখতে পাবেন যে কোন কোন ডেটে আপনার ক্লাস অ্যাসাইন করা হয়েছে। যেমন আজকের দিনে একটা ক্লাস হচ্ছে, 23 তারিখে আমাদের একটা ক্লাস আছে। ওকে, সো আমি আমাদের ক্লাসে এই আজকের দিনের ক্লাসে জয়েন করেছি, তাই কি না, ওয়েব ডেভেলপমেন্টের ক্লাসে জয়েন করেছি।
সো এইভাবেই আপনাদের যেটা করতে হবে যে ক্লাসে জয়েন করুন, ভেরি সিম্পল, এবং আপনারা আপনাদের নিজস্ব প্রোফাইল, হ্যাঁ, আপনি আপনার ইউজার প্রোফাইলগুলো সবই এখান থেকে ঠিক করে নিতে পারেন। যেমন প্রোফাইলে গিয়ে আপনার নাম ধাম পরিবর্তন করা, ছবি তোলা, এই কাজগুলো কিন্তু খুব সহজেই করতে পারেন। এই যে আপলোড ইমেজ, আপনার নামটাকে আপনি ঠিক করে নিলেন, আদার্স বেসিক ইনফরমেশন, ডিসপ্লে নেম টেমগুলো, টাইম জোনগুলো সেট করে দিলেন, এই কাজগুলো করতে পারেন। আর একজন আমাকে জানিয়েছে যে পাসওয়ার্ড চেঞ্জই করতে পারছে না, কারণ পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিতে হয়। স্ট্রং পাসওয়ার্ডের একটা বেসিক রুলস বা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে এরকম যে আপনাদের পাসওয়ার্ডের সাথে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার যদি মিক্স করে 8 ডিজিটের কোনো পাসওয়ার্ড দেন, সেটা মোটামুটি একটা স্ট্রং পাসওয়ার্ড হয়। তো আপনারা ঠিক 8 ডিজিট, মানে মোর দেন 8 ডিজিটের একটা পাসওয়ার্ড সেট করবেন। অবশ্যই সেখানে যেন ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার এর মিক্স থাকে। ওকে, তাহলে অ্যাকচুয়ালি বারবার আমি কিন্তু নাম চাইতে হবে না, এবং নামের জায়গায় NA দেখাবে না, বা ছবির জায়গায় কোনো ছবি আসবে না। আপনারা এই ছোট কাজটুকু করে নেবেন, এবং চাইলে এই ইউজার অ্যাকাউন্টটা আপনারা ইউজ করতে পারেন, আপনি ক্লাস চালাতে পারেন, যে কোনো মিটিং করতে পারেন। অবশ্যই একটা আপনাদের লিমিটেশন আছে, আপনাদেরকে একটা নির্দিষ্ট লিমিট সেট করে দেওয়া আছে। অবভিয়াসলি সেই লিমিট অনুযায়ী আপনারা অ্যাক্সেস পাবেন, বাট আপনাদের জন্য কিন্তু একটা ভালো ইউজার অ্যাকাউন্ট আছে এখানে, যেটা দিয়ে আপনি 10-15 জনের সাথে জয়েন করে মিটিং করতে পারেন। ওকে, ওকে, ফাইন। নাও আমরা যে আলোচনাটাই ছিলাম, আমি বলছিলাম যে আমরা লুপ নিয়ে কথা বলবো। সো কন্ডিশনাল স্টেটমেন্ট সেগমেন্টটা গেছে, সো আমরা লুপ এর আলোচনায় যাচ্ছি। রিপিটেড স্টেটমেন্টস, লুপ। রিপিটেড স্টেটমেন্ট লুপ সেগমেন্টে পিএসপি তে লুপ আছে 4টা, মূলত while লুপ, do while লুপ 3, এটা হচ্ছে for লুপ, খুবই ইম্পর্টেন্ট, and 4 for each লুপ। এই লুপগুলো মূলত ইউজ করা হয়ে থাকে রিপিটেড কাজ করার জন্য, নামের সাথেই মিল আছে, রিপিটেড স্টেটমেন্ট লুপ। ব্লক অফ কোড, এই যে ব্লক অফ কোড, এই ব্লক অফ কোডকে কন্ডিশনের উপর বেস করে বারবার রিপিট করা। এক্সাম্পল হিসেবে বলতে পারি ইমেলের ইনবক্স, আউটবক্স বা সেন্ড বক্স, জাঙ্ক বক্স, যেখানে রিপিটেডলি ইমেল আসছে, আমরা পড়ছি, জাঙ্কে রাখছি, অথবা ডিলিট করে দিচ্ছি, আর্কাইভ করছি, অথবা কাউকে ইমেল সেন্ড করছি, সেন্ড বক্স, ওখানে দেখবেন যেন রিপিটেড থিংস, কে পাঠিয়েছে, সাবজেক্ট কি, কখন পাঠিয়েছে, সামথিং লাইক রিপিটেড টাস্ক। কোথাও কোনো প্রোডাক্ট দেখছেন, নাম্বার অফ প্রোডাক্ট ডিসপ্লে করে রেখেছে, এটা রিপিটেড ছাড়া প্রতিটা প্রোডাক্ট ডেটাবেস থেকে তুলে এনে সেট করা এটা ইম্পসিবল, এবং কখন কোনটা চেঞ্জ হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কোডের ভেতরে যদি লজিক না থাকে তাহলে সেটা করা যাবে না কখনো। ফেসবুক ইউজ করেন আপনারা, ফেসবুকের কমেন্টস, ঠিক আছে, রিপিটেড টাস্ক হিসেবে ওইটা এক্সিকিউট হয়। ইভেন ফেসবুকের হোম পেজ, ওইটা কিন্তু নির্দিষ্ট ইউজার পর পর প্যাটার্নটা সেম থাকে, যে লাইক কোনো একটা কেউ একজন পোস্ট করেছে, তার ছবি দেখাবে, কখন কি পোস্ট করেছে, তারপরে নিচে লাইক কমেন্টস এর অপশন, তারপর আবার আরেকজনের ছবি, এভাবে রিপিটেড হতে থাকে। তার মানে ওই জায়গাটাও কিন্তু লুপ, এবং ওখানে কমপ্লেক্স লুপিং হয়, লুপের মধ্যে লুপ। যদি আমি বলি যে ফেসবুকের হোম পেজ, ওখানে মিনিমাম 3টা লুপ রয়েছে। একটা হচ্ছে যে ওভারঅল সব ওয়ালের সকল ফ্রেন্ডের ইন্ডিভিজুয়াল পোস্টগুলো দেখানো, আবার নির্দিষ্ট পোস্টের ভেতরে কেউ যদি কমেন্টস থাকে সেই কমেন্টসকে দেখানো, এবং নেস্টেড কমেন্টস, যে কমেন্টসের কমেন্ট যেটাকে বলে, যে কমেন্টসের রিপ্লাই, সেখানেও যদি রিপ্লাইয়ের অপশন আসে, সেটাকেও আরেকটা লুপের মাধ্যমে হ্যান্ডেল করা। তার মানে ফেসবুকের হোম পেজে লুপের ভেতরে লুপ, লুপের ভেতরে লুপ, লুপের ভেতরে লুপ, দ্যাট মিনস
ঠিক এরকম একটা সিচুয়েশন, ব্লকের ভেতরে ব্লক, রিপিটেড ব্লক, দ্যাট মিনস এরকম কমপ্লেক্স সিচুয়েশন আপনার কাজের ধরনের উপরে আসতে পারে। এখন এই লুপগুলো কেমন, যে কখনো while, ঠিক আছে, আমার while লুপ, এখানে obviously একটা কন্ডিশন বসবে, এটা এরকম হতে পারে for, তো সেই ক্ষেত্রে এখানে obviously কন্ডিশনের সাথে সাথে আরো বেশ কিছু ইস্যু জড়িত, কারণ এখানে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন বা আদার্স এগুলো বসে থাকে ইন্টারনালি, সেখানেও আরেকটা লুপের ইউজ হতে পারে। তার মানে লুপগুলো একটার সাথে আরেকটা মিক্সিং হতে পারে। আবার ইভেন লুপের ভেতরে, লুপের ক্ষেত্রে একটা সিমিলার লুপ কনসেপ্ট ইউজ করা যেতে পারে। আবার ফর ইচ, বিশেষ করে ডাটা হ্যান্ডেল করার জন্য আমরা মূলত অ্যারে ভিত্তিক ফর ইচ লুপটা ইউজ করে থাকি। সো এই লুপগুলোর সিনট্যাক্স কি, সেই সিনট্যাক্সের উপর বেস করে এখনকার পরবর্তী আলোচনাটা। সো লুপ কি? লুপ হচ্ছে এমন একটা সিনট্যাক্স যার মাধ্যমে আমরা নির্দিষ্ট কোড ব্লককে বারবার রিপিট করাবো, একই কাজ, একই ধরনের কাজ, একই কাজ বলবো না, কাজের মানে আউটপুটটা ডিফারেন্ট আসবে বাট ধরনটা ঠিক রেখে রিপিটেডলি করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু ততক্ষণ পর্যন্ত কাজ করবে। লাইক আমি শুরুতেই যদি বলি আমার while, আমি বলছি যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবো, এটা সিমিলার থিংস। এবং সিকোয়েন্সিয়াল, তো আমি বলছি যে ইনিশিয়াল ভ্যালু, আমি বলছি যে লাইক $x ইকুয়াল 1, আমি বলছি যে $x লেস ইকুয়াল 10, এটা 1 থেকে 10 পর্যন্ত যাবে। আমি ইকো করছি $x কে, x এর ভ্যালুটা প্রিন্ট হবে, একটা লাইন ব্রেক হবে HTML এর ট্যাগ, সেটা লাইন ব্রেক হবে, আর ফাইনালি আমি যখন এখান থেকে বের হয়ে যাব তখন কি করব, $x এর সাথে 1 যোগ করব। তাহলে এটা যখন রিপিট হবে, কত দূর পর্যন্ত রিপিট হবে, যে যখন x এর কন্ডিশন এই 10 থেকে 10 এর বড় হয়ে যাবে তখনই আর এই লুপটা ঘুরবে না। আমি আমার কোশ্চেন করেছিলাম 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে, এর জন্য লুপের ইউজ। বাট আমার এখানে কি হচ্ছে, কাজের ধরনটা কি, ইনিশিয়াল ভ্যালু 1, যেহেতু আমি 1 থেকে শুরু করতে যাচ্ছি, কত পর্যন্ত যেতে যাচ্ছি, 10 পর্যন্ত, দ্যাট মিনস লেস অর ইকুয়াল 10 আমি বলেছি, শুধু লেস দেন বললে 9 পর্যন্ত যেত, এবং আমি প্রিন্ট করাচ্ছি। ধরনটা কি, প্রতিবারের ইটারেশনে 1 করে বাড়বে এবং চেক করবে কন্ডিশন, যদি কন্ডিশন ট্রু পায় ভেতরে ঢুকবে, কন্ডিশন ফলস হলে ভেতরে আসবে না। আবারও বলছি, কন্ডিশন ট্রু পেলে ভেতরে ঢুকবে, কন্ডিশন ট্রু না হলে ভেতরে আসবে না। তার মানে কি, আমার যখন আমি আর ভ্যালুটা 11 হবে তখন কিন্তু আর কন্ডিশন ট্রু হচ্ছে না, কন্ডিশন ফলস হচ্ছে এবং ভেতরের আউটপুটটা দেখাবে না। তো আমরা যদি এই আউটপুটটাকে রান করাই, ঠিক আছে, এই আউটপুটটাকে রান করায়, তাহলে আমরা দেখতে পাবো যে 1 থেকে 10 পর্যন্ত আউটপুটের একটা প্রিন্টিং অপশন দেখাচ্ছে। বাট এটা কি শুধু প্রিন্ট করার জন্যই কি লুপের ইউজ হয়? না, লুপের কাজটা হচ্ছে যে রিপিটেড কোনো কাজ বারবার করা। আমি এখানে যা করে রাখবো, আমি যদি 10 বার আমার নাম ইকো দিয়ে রাখি, 10 বার সে দেখাবে। ঠিক আছে, আমরা আমরা 10 বার আমার নামটাই দেখাবে, তার মানে আমি লুপের মধ্যে কন্ডিশনটা যতক্ষণ ট্রু রাখবো ঠিক ততক্ষণ পর্যন্ত আমার লুপটা ইটারেট হতে থাকবে, এবং ইটারেশনের শেষ পর্যায়ে গিয়ে, ঠিক আছে, কন্ডিশনের শেষ পর্যায়ে গিয়ে এই লুপটা ব্রেক হয়ে যাবে। সো কাজ কি, এর ভেতরের কাজের ধরনটা হচ্ছে যে আমি কি করতে চাচ্ছি, আমি কন্ডিশন ট্রু হওয়ার আগ পর্যন্ত আমি আমার লুপের ভেতরে কি করতে চাচ্ছি সেটা টোটালি নির্ভর করছে কার উপরে, আমার ভেতরের কোডের উপরে। আর লুপটা কতবার ঘুরবে সেটা নির্ভর করছে 3টা জিনিস, ইনিশিয়াল ভ্যালু,
কন্ডিশনাল ভ্যালু এবং এখান থেকে কিভাবে আমি এটাকে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করছি তার উপরে। সো এখন আমি যদি বলি যে আমার লুপটা 1 থেকে 10 পর্যন্ত ঘুরছে, এটা কি 10 থেকে 1 হতে পারে না? হতেই পারে। দ্যাট মিনস ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট যে কোনো অ্যাঙ্গেলেই আমি চাইলে ঘোরাতে পারি। এটা আমার কাজের ধরনের উপর বেস করবে, আর এখানে কাজ কি হবে সেটাও নির্ভর করবে আমি কি চাচ্ছি তার উপর বেস করে। ফর এক্সাম্পল যে লাইক আমি বলছি যে এবার যে 100 থেকে আমার প্রিন্ট হবে 50 পর্যন্ত। ওকে ফাইন, আমি 100 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি, বাট এই কন্ডিশনটা কি ট্রু অর ফলস? আমি যে কন্ডিশন কোডটা লিখেছি 100 থেকে 50, এটা তো আর হবে না, কারণ 100 ফার্স্টেই এসে দেখবে যে 100 ইজ লেস দ্যান 50, কন্ডিশনই তো ফলস, ভেতরে আসবে? আসতে পারবে না। সো ভেতরে যখন আসবে না আমার এই লুপ কিন্তু স্টার্টই হবে না। সো আমার যদি 100 টু 50 প্রিন্টের প্রয়োজন পড়ে বা আমাকে 100 থেকে 50 পর্যন্ত ঘুরে কোনো কোড রান করার প্রয়োজন হয়, তখন আমি গ্রেটার ইকুয়াল, দ্যাট মিনস কন্ডিশনটা ট্রু করাবো ফার্স্ট, দেন আমি ইনিশিয়াল থেকে কন্ডিশন পর্যন্ত কিভাবে যাব এটা নির্ভর করবে আমার এই অপারেটরটার উপরে। আমি বলছি যে 100 থেকে যদি আমি প্লাস প্লাস করতে থাকি আমার এই কন্ডিশনে কখনোই মিট করবে না, তার মানে কখনোই ফলস হবে না, তার মানে এক্স অলওয়েজ ট্রু থাকবে এবং এটা রিপিটেড লুপে পড়ে যাবে। সো আমাকে এখানে কি করতে হবে? সো নেগেটিভ সাইন, দ্যাট মিনস আমাকে ডিক্রিমেন্টে যেতে হবে। ইন দ্যাট কেস আমরা ইউজ করব কি, আমরা ইউজ করব হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর, পোস্ট ডিক্রিমেন্ট অপারেটর। তো এই ক্ষেত্রে আমাদের 100 টু 50 যে প্রিন্টটা সেটা কিন্তু এখন আমরা দেখতে পাবো 100 থেকে 50 পর্যন্ত আসছে। ইস্যুজ দ্যাট এখন যদি বলি যে না আমি 100 থেকে 50-এর মধ্যে অড ভ্যালুগুলো দেখতে চাচ্ছি, তার মানে আমি এখানে ছোট ছোট করে লজিক ডিফাইন করতে চাচ্ছি, সেই লজিকটা আমি কিভাবে ইউজ করবো নাও? আমি লজিকটার জন্য যে লাইক আমরা জানি যে কোনো কিছু ব্লক করে এটাকে আমি প্রিন্ট করতে চাইতে পারি, নাও করতে চাইতে পারি, কিছুক্ষণ আগেই আমি শিখলাম। তো এখন আমি বলি যে কোন কন্ডিশনের ভিত্তিতে আমি ডিসিশন নেব যে এই নাম্বারটা অড আর ইভেন। সো অডের ক্ষেত্রে আমার একটা রুলস জানা আছে যে যদি আমি কোনো একটা ভ্যালু, দ্যাট মিনস আমার ভ্যালু তো এক্স এ আছে, আমি যদি কাউকে মড করি এবং মড যদি 2 দিয়ে করি এবং মডের রেজাল্ট যদি 1 হয়, মানে 2 দিয়ে কাউকে ভাগ করে ভাগশেষটা যদি 1 হয় তাহলে সেটা অড ভ্যালু। সো আমি আমার এই কন্ডিশনটা যদি মিট করে, ইফ কন্ডিশন মিট করলেই আউটপুট দেখাবো, তার আগ পর্যন্ত আমি দেখাবো না। যদিও কন্ডিশন আমার লুপিং কন্ডিশন ট্রু, বাট আমি ভ্যালু কখন দেখাবো? যখন যেটা অড সেটা দেখাবো, যেটা ইভেন সেটা দেখাবো না। দেখাবো না বলতে আমি প্রিন্টিং এ রাখছি না। সো লেটস চেক যে হাউ ইট ওয়ার্কস। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, সেভ হয় নাই মোস্ট প্রবাবলি, সেভ হয়েছে, সেক্ষেত্রে পুরো ভ্যালু দেখানোর তো কোনো কারণ নেই। লোড হোক, সার্ভারে কোনো একটা সমস্যা। লোকাল হোস্ট, ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্ট, J7, রিপিটেড স্টেটমেন্ট। ওকে, এখন একটা কথা বলেন, দেখেন এখানে আমি একটা বড় ভুল করেছি। বড় ভুলের জায়গাটা হচ্ছে যে আমার এই কন্ডিশনটা কখনো ফলস হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হচ্ছে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইমও চলে গেছে, এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কোডের লজিকের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে, এই ইফ স্টেটমেন্টের মধ্যে ঢুকে গেছে। এটা তো আর অ্যাকচুয়ালি এর অংশ না। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে লুপের অংশে, আমি কেন স্টেটমেন্টের অংশে নিলাম? এটা আমার ভুল। সো কারণ হচ্ছিল যে আমি যখন আমার ভ্যালু ছিল 100কে 2 দিয়ে মড করলে 0 হয়ে যাচ্ছে, তার মানে ইফে ঢুকছেই না, আর সে কিন্তু মাইনাসও করতে পারে নাই, তার মানে কন্ডিশন চেক করতে 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 সে অলওয়েজ 100 এবং অলওয়েজ 50, কন্ডিশন ট্রু, তার মানে কি এটা ইনফাইনাইট লুপে ছিল এবং ম্যাক্সিমাম টাইম এক্সিকিউট হয়েছে। সো আমার মেশিনটা হ্যাং করে নাই আল্লাহর রহমতে, আদারওয়াইজ এটা হ্যাং হয়ে যেত, বাট এখন আমাদের এটা কাজ করবে। 99 থেকে 51 প্রিন্ট করেছে। আমরা যদি ইভেন প্রিন্ট করাতে চাই, obviously issue is very simple। আমরা কি করছি? আমরা কাউকে মড করে যদি 0 পাই তখন এটা 0 আসে, মানে 0 যদি আসে তাহলে ইভেন আসে, সেই ইভেন ভ্যালুগুলো আমরা এখন দেখাচ্ছি। ছিল লুপের
ছোট্ট সিম্পল থিংস যে লুপের ভেতরে আমি ইফ স্টেটমেন্ট ইউজ করার কারণ যে আপনাদের মধ্যে ভীতি কমানো এবং কনসেপ্টটা বাড়ানো, যে এর ভেতরে লুপের ভেতরেও আমরা অনেক সিনট্যাক্স বা অলমোস্ট সকল সিনট্যাক্সই ইউজ করে থাকি এবং আমরা আমাদের কাজের প্রয়োজনে কাজগুলো এক্সিকিউট করে থাকি। তো এই হলো আমাদের ফর লুপ বা ইনিশিয়াল লুপের স্টার্টিং। এর পরের যে কাজটা আমি যদি বলি যে না আমি ডু ওয়াইল কনসেপ্টে যাব বা ওয়াইল, আমি জাস্ট ছোট ছোট এক্সাম্পল দিয়েই আলোচনা করব। যখন কাজ আসবে, আমরা যখন রিয়েল লাইফ কোনো প্রজেক্ট করব, তখন কিন্তু রিয়েল লাইফ এক্সাম্পলগুলো দেয়া সম্ভব। সো ওয়াইল লুপটা কিভাবে কাজ করছে আমি আরেকবার একটু রিক্যাপ করি। লুপের জন্য ইনিশিয়াল ভ্যালু থাকতে হয়, কন্ডিশনাল ভ্যালু থাকতে হয় বা কন্ডিশন থাকতে হয়, দেন থাকতে হয় হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। সো এটা কন্ডিশনের দিকে যাওয়ার একটা নির্দেশনা। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হচ্ছে কন্ডিশন মিট করতে যাওয়ার একটা নির্দেশনা। সো আমি ইনিশিয়াল ভ্যালু 100, আমার টার্গেট ছিল 100 to 50 প্রিন্ট করবো। তোমার ইনিশিয়াল ভ্যালু 100, কন্ডিশনাল ভ্যালু 50, বাট 100 এবং 50 কন্ডিশনটা ট্রু করার জন্য আমার কন্ডিশন গ্রেটার ইকুয়াল দিতে হয়েছে। আমার এখন ফার্স্ট ভ্যালুটা যখন প্রিন্ট হচ্ছে, প্রথমে সে 100-কে 2 দিয়ে মড করে 0 পাচ্ছে, তার মানে ইফে ঢুকছে, এক্স 100 প্রিন্ট হচ্ছে, যখন বের হয়ে আসছে তখন 1 কমিয়ে দিচ্ছে এক্স এর ভ্যালু। আর 99 নিয়ে সে আবার রিপিট করছে, 99 কন্ডিশন ট্রু হচ্ছে ট্রু, 99 2 দিয়ে মড করলে 0 হয় না, সো ইফ কন্ডিশন ফলস, সো আর কোনো কিছু প্রিন্ট করছে না, আবার এক্স এর কাছে গিয়ে 1 মাইনাস হচ্ছে 98 হয়ে যাচ্ছে। সো এভাবে সে 100 থেকে 50 পর্যন্ত আসছে। 50 ইকুয়াল 50 এটাও ট্রু, তার মানে কি 50 কে যখন আপনি 2 দিয়ে মড করছেন 0 হচ্ছে, 50 প্রিন্ট হচ্ছে। 50 যখন 1 মাইনাস হয়ে 49 হচ্ছে, তখন ওয়াইল কন্ডিশন ফলস, তখন কিন্তু ওর ওয়াইল কন্ডিশন স্টপ হয়ে যাচ্ছে এবং তার নিচে আর আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। সো কন্ডিশনও কিন্তু নির্ভর করবে আমাদের কাজের ধরনের উপর বেস। ঠিক আছে? সো এটা গেল হোয়াইল লুপের এক্সাম্পল। আমরা বেসিক্যালি এখন আলোচনায় নিয়ে আসবো ডু হোয়াইল লুপ। এখানকার কন্ডিশনাল সিনট্যাক্স স্টেটমেন্টটা একটু ডিফারেন্ট, সিনট্যাক্সগুলো একটু ডিফারেন্ট, বাট কাজের ধরন কি সেম এবং লজিক একটু ডিফারেন্ট। সো এক্স ইকুয়াল, যদি আমি 1 থেকে 10-এর কথাই চিন্তা করি, ডু, দ্যাট মিনস করো, একটু দেখেন আমি এক এক থেকে 10-এই যাচ্ছি, ঠিক আছে? আমি 1 থেকে যখন 10-এই যাচ্ছি, 10 প্রিন্টই করতে হচ্ছে, বাট ডু হোয়াইলের সিনট্যাক্সটা কিন্তু বিট ডিফারেন্ট এখানে। সো ডু হোয়াইল ডিফারেন্ট আর ডু হোয়াইল সিনট্যাক্সটা কিভাবে কাজ করছে বা এটা কিভাবে কাজ করবে, ডু হোয়াইল ডিপেন্ড। সো এটা কিভাবে ছাড়বে, সো হোয়াইল এক্স গ্রেটার দেন 10 বা কিভাবে কাজ করবে। সো আমার এক্স এর ভ্যালু 1 দিয়ে শুরু হবে, ডু দ্যাট মিন্স করো, এক্স প্রিন্ট হবে, কন্ডিশন মানে রিপিটেডলি 1 বাড়বে, দ্যাট মিন্স আমি ইনক্রিমেন্ট করাচ্ছি, ইনক্রিমেন্ট হবে, যদি ডিক্রিমেন্ট করাই ডিক্রিমেন্ট হবে, দেন কন্ডিশন চেক করবে, দেন রিপিট করবে। তার মানে প্রথমবার কিন্তু কোনো প্রকার কন্ডিশন চেক হচ্ছে না, দ্বিতীয়বার রিপিট করার সময় কন্ডিশন চেক হচ্ছে। সো অনেক কেসে আপনি যখন সফটওয়্যার ডেভেলপ করতে যাবেন বা অথবা ওয়েব ডেভেলপ করতে যাবেন, তখনই কিন্তু আপনার এই লজিক্যাল স্টেটমেন্টটার ইউজ আসবে। ঠিক আছে? যে আমার প্রথমবার কোনো কন্ডিশন চেক করার দরকার নেই, বাট যখনই আমি দ্বিতীয়বার কোনো কিছু রিপিট করতে যাব, তখনই আমার কন্ডিশন চেক করার দরকার আছে। ইন দ্যাট কেস আমরা ইউজ করব কি, ডু হোয়াইল। আমি আবারও বলছি যে ইন দ্যাট কেস আমরা ইউজ করব কি, ডু হোয়াইল। ওকে?
আচ্ছা, তো আমরা একটু চেক করে দেখি আমার আউটপুট সিকোয়েন্সটা ঠিক আছে কিনা। 1 আসে, 1 আসে। কারণ কি 1 আসার কারণ হচ্ছে আমি যে কন্ডিশনটা লিখেছি x গ্রেটার দ্যান 10, আমার আয়ের ভ্যালু তো বাড়ছেই। সো আমার কারেন্ট ভ্যালুই x এর কারেন্ট ভ্যালু 11, সো প্রিন্ট করেছে 1, এক যোগ হয়েছে, ঠিক আছে, এক যোগ হয়েছে এবং আয়ের ভ্যালু এক যোগ হয়ে 2 হয়েছে। x এর ভ্যালু আমি বলছি গ্রেটার দ্যান কিনা। সো আমার কন্ডিশন কি ফলস না? সো ফার্স্ট কন্ডিশনই আমি এটা ফলস রিটার্ন হবে এবং আমি আর রিপিট করতে পারবো না। সো আমি এখন রিপিটেড কন্ডিশনের দিকে, বা আমি যদি ফর কন্ডিশনটা ট্রু করি এইবার কিন্তু রিপিট হতে থাকবে x লেস দ্যান 10, দ্যাট মিন্স x যতক্ষণ পর্যন্ত না 10 হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা ঘুরবে। মাম্মা কি বলতেছে? মাম্মা কি বলতেছে? একটু খেয়াল করেন যে আমার রিপিটেড স্টেটমেন্টটা এখন 1 থেকে 10 পর্যন্ত ঘুরছে। তার মানে কন্ডিশন ট্রু না হলেও কিন্তু প্রথমবার সে ঢুকেছিল এবং কাজ করেছে। বাট ওয়াইল কন্ডিশনে কন্ডিশন ট্রু না হলে একবারও কিন্তু লুপের ভেতরে আসবে না বা কাজ করবে না। ক্লিয়ার? ওকে, সো আমরা যদি সিমিলার কাজ করতে চাই, বড় থেকে ছোট, ছোট থেকে বড় অথবা অড ইভেন, সেটা সবই করা সম্ভব একদম সিমিলার ওয়াইল লুপের মতো। আমরা ওয়াইল লুপের প্র্যাকটিসটাও করে রাখবো। বেসিক জিনিসগুলো আমি শেখাচ্ছি, যে জিনিসগুলো আপনারা ভিডিও দেখে আবারও রপ্ত করবেন, বাট ছোট বড় এক্সাম্পল কিন্তু একটু আপনাদের করতে হবে। এবার আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ লুপ এবং নেস্টেড লুপের জন্য খুবই উপযোগী একটা লুপ, সেটা হচ্ছে ফর লুপ। যখনই নেস্টেড তখনই ফর এর ইউজ নর্মালি হয়ে থাকে, কারণ এর ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশনাল ভ্যালু এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা একই সিরিয়াল অনুযায়ী থাকে, সামথিং লাইক দ্যাট, i ইকুয়াল 1, i less equal 10, i plus plus। আমরা নেক্সট পরে শিখবো। এখানে কি হচ্ছে, আগে ইনিশিয়ালটা থাকতো উপরে, কন্ডিশনটা থাকতো এখানে, আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকতো শেষ। এটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো জায়গায় যদি এটাকে প্লেস করতে হয় তখন ওয়াইল অথবা ডু ওয়াইল ইউজ করব। আর যদি একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী আমরা কাজ করতে চাই তখন কিন্তু আমার এই ফর লুপটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। সো এই গুরুত্বপূর্ণ লুপটা এবং কিছুটা ইজি। সো যখন আমরা এই গুরুত্বপূর্ণ লুপটা নিয়ে কাজ করব তখন দেখবো যে না, এর সবকিছু একই সিকোয়েন্সে আছে, ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট একই সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে এবং লুপটা সেই অনুযায়ী রিপিট করছে। অবশ্যই লুপ নির্ভর করছে কন্ডিশনের উপর বেস করে এবং কিভাবে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট হচ্ছে তার উপরে। তো আমি যদি শুধু আই এর এক্সিকিউশনটা দেখতে চাই, আই ডট, আমরা কিন্তু এখান থেকে আয়ের এক্সিকিউশন 1 থেকে 10 পর্যন্ত আয়ের প্রিন্টটা দেখতে পাবো। দেখেন 1 থেকে 10 প্রিন্ট করেছে। আমি যদি এই প্রিন্টিংটা লাইক 10 থেকে 20 পর্যন্ত বলি, সো আমার ইনিশিয়াল এবং কন্ডিশনাল ভ্যালু চেঞ্জ করে আমরা কিন্তু সেটা করতে পারছি। সো কিভাবে করবেন, কোথা থেকে শুরু করবেন, টোটালি নির্ভর করছে ইনিশিয়াল ভ্যালু এবং কন্ডিশনাল ভ্যালুর উপরে। এবং কিভাবে আপনি এক্সিকিউশনে যাবেন, বাড়বেন কিভাবে, যে লাইক আপনি যদি বলেন যে প্লাস ইকুয়াল টু, আপনি দুই করে বাড়বেন, ওই যে কিছুক্ষণ আগে আমরা প্লাস ইকুয়াল অপারেটর শিখলাম, তাহলে আমরা সেই হিসেবে কিন্তু বাড়বে 10, 12, 14, 16, 20 এভাবে দেখা যাচ্ছে। আমি যদি 3 করে বাড়তে চাই, লুপ ঘুরবো বাট জাম্প করবো, আমি এভাবে দেখতে চাচ্ছি, ঠিক এভাবে আমি দেখতে পারবো। তো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ যে আমরা এটাকে হ্যান্ডেল করতে পারছি কিনা, আমরা বড় থেকে ছোট, ছোট থেকে বড় এটা হ্যান্ডেল করতে পারছি কিনা, লুপের ভেতরে আদার্স অপারেটর গুলো, আদার্স স্টেটমেন্ট গুলো আমি ইউজ করতে পারছি কিনা, সেটা খুবই গুরুত্বপূর্ণ জানা সবার জন্য। ওকে, সো আমরা পরের ধাপের যে লুপটা বাকি আছে সেটা হচ্ছে ফর ইচ লুপ। বাট ফর ইচ লুপটা আমরা আলোচনা নিয়ে আসার জন্য আমাদের অ্যারে জানার দরকার আছে। অ্যারে ছাড়া আমাদের ফর ইচ লুপটা কিন্তু হবে না। সো অ্যারের বিষয়টা আমরা আলোচনা করব
আহ, আলোচনাটার জন্য আমাদের একটু বেশি সময় দরকার, বাট আমাদের হাতে যে সময়টুকু আছে সে সময়ে আরে কিন্তু শেষ করা সম্ভব না। সো আমি আজকের ক্লাস আপাতত এই পর্যন্ত রাখছি। অপারেটর স্টেটমেন্ট এন্ড কন্ডিশনাল স্টেটমেন্ট, লজিক্যাল অপারেটর, কন্ডিশনাল স্টেটমেন্ট এবং রিপিটেড স্টেটমেন্টে ডু, while এবং ফর ইচ, এই বিষয়গুলো সিনট্যাক্সের আলোচনা আমরা করলাম। আমরা নেক্সট ক্লাসে অ্যারে, দেন ফর ইচ লুপ, ফাংশন এন্ড ক্লাস, এই বিষয়গুলো, এই সিনট্যাক্সগুলো আমরা দেখে ফেলার চেষ্টা করব। সো আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আমাদের লাস্ট ক্লাসে ভিডিওটা আপলোড হয়েছে, বাট এটা এখনো পাবলিশ হয় নাই। আমরা এখন এই ক্লাসে ভিডিওটা ইনশাল্লাহ আজকে আপলোড হবে এবং পাবলিশ হবে। আপনারা উইকেন্ডে এই সিনট্যাক্সগুলো সহ ভালোভাবে প্র্যাকটিস করবেন, যাতে আমরা পরের ক্লাসেই অ্যাকচুয়ালি আরো কিছু সিনট্যাক্স দেখে আমরা ছোট্ট একটা প্রজেক্ট, যেটা ডাইনামিক প্রজেক্টের কথা বলছি, সেই প্রজেক্টটা যেন আমরা কমপ্লিট করতে পারি এবং পিএসপি সম্পর্কে মোটামুটি একটা ধারণা ডেভেলপ করতে পারি। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে।